আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন এমসিইউতে টনি স্টার্ক সিভিল ওয়ারের সময় কেন পিটার পার্কারকে তার টিমে অংশ করেছিল? কেন সে এতটা ইমোশনালি অ্যাটাচ ছিল? অনেকে হয়তো ভাবছেন এর পিছনে আন্ট মেয়ের হাত রয়েছে, বাট ব্যাপারটা এমন না। আমাদের টনি পেপারকে ভালোবাসার আগে প্লেবয় থাকলেও পরে কিন্তু সে এই দুষ্টামি ছেড়ে দিয়েছিল। তার মানে পিটারকে হায়ার করার পিছনে আরো বড় কোনো রিজন ছিল। আর আজকে আমরা জানবো সেই বড় রিজনটা কি। এটা পুরোপুরি থিওরি বেসড আলোচনা হবে, তাই অনেকের সাথে হয়তো বা আমার মতামত নাও মিলতে পারে। আর যদি না মিলে তাহলে আপনারা ভিডিও অফ করে চলে যাবেন না, কারণ ভিডিও শেষের দিকে থাকবে একটা এডিশনাল থিওরি আমাদের আরডিজে ডক্টর ডুমকে নিয়ে। বাট তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার, কারণ এরকম থিওরি ভিডিও নিয়ে কাজ করতে হয়, অনেক সময় আর পরিশ্রম দিতে হয়। সো সিট বেল্ট লাগিয়ে ফেলুন, কারণ আপনারা এখন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন কিছু উড়ন্ত এবং দুরন্ত থিওরিসকে। এমসিইউতে স্পাইডারম্যানকে প্রথম খুঁজে বের করেছিল যে মানুষটা, সেই ছিল টনি স্টার্ক। কিন্তু কেন? টনি এই ছেলেটার মধ্যে এমন কি দেখেছিল যে সে ভাবলো আমি এই ছেলেটাকে মেন্টর করব। গাইস, তোমরা সবাই জানো ডুমসডেতে পিটারের উপর এক বিশাল একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে, কারণ ডক্টর ডুম দেখতে ঠিক তার প্রিয় গুরু টনি স্টার্কের মতো হবে। কিন্তু যদি আমরা শুরু থেকে পুরো বিষয়টা দেখি, তাহলে এই সাইকেলটা সত্যি অনেক ইন্টারেস্টিং। কারণ অবশেষে এটা রিভিল হয়েছে যে টনি স্টার্ক কেন পিটার পার্কারকে চুজ করেছিল। কিছু থিওরি বলে যে রেডিও অ্যাক্টিভ স্পাইডারটা পিটারকে কামড়িয়েছিল সেটার অরিজিন স্টার্ক এক্সপো থেকে, যেখানে টনি স্টার্ক তার নিজের এবং তার বাবা হাওয়ার্ড স্টার্কের টেকনোলজি শোকেস করত। আর এই ইভেন্টটা হতো নিউ ইয়র্কের কুইন্সে। তাই এটা আন্দাজ করা খুব কঠিন না পিটার কিভাবে তার পাওয়ারগুলো পেয়েছিল। এখন যদি তুমি আয়রন ম্যান 3 দেখে থাকো, সেখানে টনি স্টার্ক হার্লি কিনার নামে একটা বাচ্চার জন্য অনেকগুলো কেয়ার দেখায়। বাই দ্য ওয়ে, আমাদের আরেকটা চ্যানেল মুভিজ বাংলা চ্যানেলের মধ্যে আমরা আয়রন ম্যান 3 সহ অন্যান্য সকল এমসিইউ মুভিজগুলোকে এক্সপ্লেন করা শুরু করেছি। সো আপনারা চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন। আর আমরা দেখি আয়রন ম্যান তাকে ডেঞ্জার থেকে প্রোটেক্ট করে এবং মুভির শেষে তার গ্যারেজটা হাইটেক গ্যাজেট দিয়ে ভরে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, একটা বাচ্চাকে এত সেফ রাখা আর আরেকটা বাচ্চাকে সিভিল ওয়ারের জন্য নিজের টিমে রিক্রুট করা, এটা কি একটু অদ্ভুত না? যেখানে পিটার পার্কার আর হার্লি কিনার দুজনের বয়স প্রায় একই। হার্লিও ছিল একজন জিনিয়াস যে আয়রন ম্যান 3 এ টনিকে অনেক হেল্প করেছিল। তাহলে টনি কেন হার্লির বদলে পিটারকে বেছে নিল? তোমাদেরকে সিভিল ওয়ারের সেই সিনটা মনে আছে, যেখানে এমআইটি স্পিচের পর টনি স্টার্ক মিরিয়াম শার্পের সাথে দেখা করে, যার ছেলে অ্যাভেঞ্জারদের কারণে মারা গিয়েছিল? ওই কথোপকথনের পরে টনি ক্যারেক্টারে একটা বিশাল পরিবর্তন আসে। সে প্রথমবারের মতো নিজের কাজের জন্য সত্যিকারের গিল্ট ফিল করে। সে বুঝতে পারে সোকোভিয়ে আল্ট্রন যা করেছিল তার পেছনে আসলে তার নিজেরই হাত ছিল। সে ভাবে তারা পৃথিবীকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু এই প্রক্রিয়ায় যত মানুষ মারা গিয়েছে তার দায়ও তাদেরকে নিতে হবে। এটাই সে কারণ যার জন্য সে শেষে সোকোভিয়ে অ্যাকর্ড সাইন করে। এখন ভাবো, টনি নিশ্চয়ই সব ডাটা অ্যানালাইসিস করেছিল। অ্যাভেঞ্জাররা আজ পর্যন্ত কত ড্যামেজ করেছে, কত মানুষ মারা গিয়েছে, সব হিসাব সে দেখেছিল। সব ব্যাটেল সে রিভিউ করেছিল। শুরু করেছিল নিউ ইয়র্কের ব্যাটেল থেকে। আর এই ইনভেস্টিগেশনের সময় হয়তো তার চোখে পড়ে একটা নাম, পিটার পার্কার। এখন এখানে সে জানতে পারে পিটারের বাবা মায়ের মৃত্যুর পেছনেও অ্যাভেঞ্জারদের হাত ছিল। নিউ ইয়র্কে সে ব্যাটেলে অ্যাভেঞ্জাররা পৃথিবীকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু পিটার হারিয়েছিল তার বাবা মাকে। আর এটা বুঝে টনির ভীষণ খারাপ লেগেছিল। সেই মুহূর্তে টনি হয়তো ডিসাইড করে, যেহেতু আমার কারণে সে তার বাবা মাকে হারিয়েছে, তাই আমি তার ফাদার ফিগার হব। আর এটাই সেই কারণ যার জন্য টনি স্টার্ক এই 15 বছরের ছেলেটাকে রিক্রুট করে। তার ট্যালেন্ট, পাওয়ার আর জেদ দেখে টনি তাকে সব কিছুতে সাহায্য করে, তাকে টেক দেয়, স্পাইডার স্যুট দেয়, আর তাকে শেখায় একজন সত্যিকারের হিরো হওয়ার মানে কি। সে বলে, যদি তুমি এই স্যুট ছাড়া কিছু না হও, তাহলে তুমি এই স্যুটের যোগ্যই না। আর যদি তুমি খেয়াল করো, এমসিইউ শুরুতে টনি এমন ছিল না, কিন্তু সিভিল ওয়ারে এসে পিটারের সাথে সে একটা গভীর ইমোশনাল বন্ড তৈরি করে। আজকের দিনে পুরো মার্বেল ফ্যান্ডমে তাদেরকে ফাদার সন ডিউ হিসেবে দেখে। এমনকি স্পাইডারম্যান ব্র্যান্ড নিয়ে ডেতেও অনেক জায়গায় আমরা পিটারের মধ্যে টনি স্টার্কের ঝলক দেখতে পাই। হোমকামিং এর একটা সিনে যখন টনি পিটারকে বকছে, তখন সে বলে, আমি একদম আমার বাবার মতো রিয়াক্ট করছি। কারণ সে সত্যি পিটারকে নিজের সন্তানের মতো গাইড করছিল। আর ভুলে যেও না, এন্ড গেমে টনি টাইম ট্রাভেল ফিগার আউট করেছিল পিটারের কারণেই। যখন ক্যাপ্টেন আমেরিকা তাকে টাইম ট্রাভেল নিয়ে বোঝাতে আসে, তখন পিটার আর টনির একটা ছবি থেকে টনি কনভিন্স হয়। সে সিদ্ধান্ত নেয় সে এটা করবে পিটারের জন্য। আর এখন ডুমসডেতে দুই মুখ আবার সামনে আসতে যাচ্ছে। আর যেহেতু ডক্টর ডুম দেখতে টনি স্টার্কের মতো, তাই পিটার পার্কারের উপর এর ইম্প্যাক্ট ভয়ঙ্কর হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী স্পাইডারম্যান ডুমসডেতে নাও থাকতে পারে, তাহলে হয়তো আমরা সিক্রেট ওয়ার্সে তাদের মুখোমুখি হতে দেখবো। এই মোমেন্টটা ভীষণ ইমোশনাল হতে চলেছে। আমি সত্যি জানি না স্পাইডি কিভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, কিন্তু তার আগে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয়। এই থিওরিটা কি তোমাদের জন্য লজিক্যাল? মার্বেল ফ্যানদের জন্য এখনো সবচেয়ে বড় প্রশ্ন হলো, রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম কি আসলে আয়রন ম্যানের ভ্যারিয়েন্ট নাকি নয়? অনেক ফ্যানের মতে ডক্টর ডুম আর টনি স্টার্ক শুধু দেখতে একরকম, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু আমার মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্স যে দুইটা চরিত্রের মুখ একই রকম। এখন অনেকে ইন্টারনেটে থিওরি দিয়েছে যে আসলে ডক্টর ডুম হয়তো কিলিয়ান মার্ফি বা অন্য কোনো অভিনেতা হতে পারে।
শুনে একটু অবাক হচ্ছেন না? কিন্তু আসলে এরকম কিছু না। কিন্তু তবুও এই পয়েন্টটা উড়িয়ে দেওয়া যায় না যে ডক্টর ডুম একটা ভেরিয়েন্ট হতে পারে। কারণ ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে যেভাবে ড্রিম ওয়াকিংকে বোঝানো হয়েছিল, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল তুমি কেবল তোমার নিজের ভেরিয়েন্টের শরীরেই ড্রিম ওয়াক করতে পারবে, অন্য কারো শরীরে নয়। তাহলে যদি ডুমসডেতে কিলিয়ান মার্ফির ডক্টর ডুমকে ড্রিম ওয়াকিং করতে দেখা যায়, তবুও সেটা প্রমাণ করে যে ডুম আসলে টনি স্টার্কেরই ভেরিয়েন্ট, কারণ সে নিজের ভেরিয়েন্টের বডিতে ঢুকতে পারবে। আরেকটা সম্ভাবনা হলো ডুম তার প্ল্যানের জন্য স্রেফ টনি স্টার্ককে মুখ ব্যবহার করবে। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে, রবার্ট ডাউনি জুনিয়রকে এই রোলে ফিরিয়ে আনতে প্রায় $100 মিলিয়ন দেওয়া হয়েছে। তাহলে এখানে কোনো ভেরিয়েন্টের কানেকশনই থাকবে না, এটা মানা খুব কঠিন। আর একটা আর্গুমেন্ট হলো ভিক্টরের বাবা মায়ের মৃত্যুর পর স্টার্ক পরিবার তাকে অ্যাডপ্ট করে এবং তার নাম রাখা হয় টনি স্টার্ক। কিন্তু আমার কাছে এর থেকেও ভালো একটা থিওরি আছে, কেন ডুমকে তার কমিক্স অরিজিন দেওয়া হবে না। যেখানে সে ল্যাডবেরিতে জন্মাবে তার নাম হবে ভিক্টর ভন ডুম, সেখানে সে বড় হবে। স্টার্ক পরিবার তাকে অ্যাডপ্ট করবে না, বরং ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে এক অল্টারনেটিভ টাইমলাইনে সে আয়রন ম্যান হয়েছে আর এই টাইমলাইনে সে ডক্টর ডুম, অর্থাৎ দুটো আলাদা টাইমলাইনে তার জীবন দুইভাবে মোড় নিয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, ডক্টর ডুম আর টনি স্টার্ক একে অপরের ভেরিয়েন্ট। মার্বেল কমিক্সে একাধিকবার ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই দুই চরিত্র আসলে একে অপরের রিফ্লেকশন। মুভিগুলোতে আমরা আয়রন ম্যানকে অনেক সময় একজন অ্যারোগেন্ট ব্যক্তি হিসেবে দেখেছি, কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেমে টনি যে স্যাক্রিফাইস করেছিল সেটা তার চরিত্রের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট। তার স্ন্যাপটাই আসলে ডুম আর আয়রন ম্যানের মধ্যে মূল পার্থক্য তৈরি করে। এই বিষয়টাকে মাথায় রেখে রবার্ট ডাউনি জুনিয়রকে ভিক্টর ভন ডুম হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। মূলত দর্শকরা আয়রন ম্যানকে ফিরে পেতে চায়, কিন্তু এবার সেই হবে ভিলেন। ভাবুন তো, আপনি ফুল এক্সাইটমেন্ট নিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখতে গেলেন আর সেখানে হঠাৎ ডুম হিসেবে টনি স্টার্ককে দেখলেন, আপনার রিয়াকশন কি হবে? ডিসঅ্যাপয়েন্টেড, তাই না? কিন্তু যদি তারা দুইজন ভেরিয়েন্ট হয় তাহলে ব্যাপারটা অনেক বেশি লজিক্যাল হয়ে যায়। মাল্টিভার্স সাগাতে ডক্টর ডুম আর টনি স্টার্কের মুখ একরকম কেন? তার সোজা উত্তর হবে তারা একে অপরের ভেরিয়েন্ট। মার্বেল চাইলেই অনেক কম পারিশ্রমিকের মধ্যেই অন্য কোনো অভিনেতাকে কাস্ট করতে পারত, কিন্তু রুসো ব্রাদার্স আর কেভিন ফাইগের মতো জিনিয়াসরা যদি আর ডিজেকে ডক্টর ডুম হিসেবে ফিরিয়ে আনে, তাহলে নিশ্চয়ই এর পেছনে বড় কোনো প্ল্যান আছে। তাই আমার মতে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম আসলে তারই আয়রন ম্যানের ভেরিয়েন্ট হবে। এখন তোমাদের কি মতামত? কমেন্টে জানাও তোমাদের মতামত, আর কোনো থিওরি থাকলে সেটাও শেয়ার করতে ভুলিও না। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।